গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকের ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার জিকে আলোচনা করব, আর এই ক্লাসটা তোমাদের ডাব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস এসব পরীক্ষার জন্য হেল্পফুল হবে। চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন হলো যে নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়। তো এখানে যে এককগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা তড়িৎ পরিমাপের একক না, তোমরা কি বলবে? অ্যাংস্ট্রম। যে অ্যাংস্ট্রম তোমরা দেখছো, এই অ্যাংস্ট্রমটা তড়িৎ পরিমাপের একক না। তাহলে যদি বলে অ্যাংস্ট্রম দিয়ে কী মাপা হয়, মানে তাহলে যদি বলে অ্যাংস্ট্রম কিসের একক, তোমরা কী বলবে? দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক। যদি বলে অ্যাংস্ট্রম কিসের একক, তোমরা কী বলবে? অ্যাংস্ট্রম হচ্ছে দৈর্ঘ্যের একক। আর বাকি যেগুলো দেখছো কুলম, সিমেন্স, ওহম, এগুলো সব তড়িৎ পরিমাপের একক। আর অ্যাংস্ট্রমটা কিসের একক? অ্যাংস্ট্রমটা হচ্ছে দৈর্ঘ্যের একক। এবার পরীক্ষায় কোশ্চিন আসে যে 1 অ্যাংস্ট্রম সমান সমান ড্যাশ মিটার। পরীক্ষায় কোশ্চিন আসে ইকুয়াল টু 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কত মিটার? 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। যদি বলে 1 অ্যাংস্ট্রম সমান সমান কত মিটার, তোমরা কী বলবে? 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻10 মিটার। আর এটাকে যদি সেন্টিমিটারে জিজ্ঞেস করে কী বলবে? 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁸ সেন্টিমিটার। 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কি? 10⁻10 মিটার। আর 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻8 মিটার। এবার এই যে এগুলো সব তড়িৎ পরিমাপের একক, কুলম, সিমেন, ওহম, এগুলো সব তড়িৎ পরিমাপের একক। এগুলো তড়িৎ পরিমাপের কিসের একক সেগুলো 1 বাই 1 জেনে নেওয়া যাক। যেরকম কুলম, যদি বলে কুলম কিসের একক, তোমরা কী বলবে? আধান। যদি বলে কুলম কিসের একক? আধান। যদি বলে আধানের একক কি, তোমরা কী বলবে? কুলম। এখানে সিমেন্ট লেখা আছে, যদি বলে সিমেন্ট কিসের একক, কী বলবে? তড়িৎ পরিবাহিতা। যদি বলে সিমেন্স কিসের একক, কী বলবে? তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা। আর যদি বলে ওহম কিসের একক, তোমরা কী বলবে? রোধ। ওহম কিসের একক, তোমরা কী বলবে? রোধ। তাহলে কী বললাম? যদি বলে কুলম কিসের একক, তোমরা কী বলবে? কুলম হচ্ছে আধানের একক। যদি বলে সিমেন্ট কিসের একক, তোমরা কী বলবে? তড়িৎ পরিবাহিতা। আর যদি বলে ওহম কিসের একক, তোমরা কী বলবে? রোধের একক। এছাড়াও আরেকটা কোশ্চিন পরীক্ষায় জিজ্ঞেস করে যে ফার্মি। ফার্মি কিসের একক? ফার্মি। পরীক্ষায় কোশ্চিন আরেকটা কোশ্চিন আছে ফার্মি, এটাও একটা একক। এই এককের সাহায্যে কী করা হয়? পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ মাপা হয়। পরীক্ষায় কোশ্চিন আছে যে পারমাণবিক ব্যাসার্ধ কোন এককে মাপা হয়, কী বলবে? ফার্মি। যদি বলে পারমাণবিক ব্যাসার্ধ কোন এককে মাপা হয়, তোমরা কী বলবে? ফার্মি। আর যদি জিজ্ঞেস করে 1 ফার্মি ইকুয়াল টু কত মিটার, তোমরা কী বলবে? 1 ফার্মি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। 1 ফার্মি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। তাহলে কী বললাম? যদি বলে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কোন এককে মাপা হয়, তোমরা কী বলবে? পারমাণবিক ব্যাসার্ধ মাপা হয়েছে ফার্মিতে। আর যদি বলে 1 ফার্মি সমান সমান কত মিটার, তোমরা কী বলবে? 10⁻⁻15 মিটার। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন বলেছে যে আন্তর্জাতিক শ্রম সংস্থার দপ্তর, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায়? তোমরা কী বলবে? জেনেভা। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর মানে ওয়ার্ল্ড লেবার অর্গানাইজেশন, WLO। এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড লেবার অর্গানাইজেশন, WLO। এটাকেই বাংলায় বলা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। যদি বলে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায়? জেনেভা। আর এই জেনেভাটা কোথায়, কী বলবে? সুইজারল্যান্ড। জেনেভা কোথায়? সুইজারল্যান্ড। এই জেনেভাতে হচ্ছে WLO, ওয়ার্ল্ড লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর। এবার পরীক্ষায় কোশ্চিন আসে যে WLO দেখছো, এই যে আন্তর্জাতিক শ্রম সংস্থা দেখছো, এই আন্তর্জাতিক শ্রম সংস্থা কবে তৈরি হয়েছে? 1919 সালে। যদি বলে এই আন্তর্জাতিক শ্রম সংস্থা কবে তৈরি হয়েছে, তোমরা কী বলবে? 1919 সালে। আর যদি বলে বর্তমান টাইমে এই আন্তর্জাতিক শ্রম সংস্থার ডাইরেক্টর জেনারেল, যদি বলে বর্তমান টাইমে এই আন্তর্জাতিক শ্রম সংস্থার ডাইরেক্টর জেনারেলকে, তোমরা কী বলবে? গিলবার্ট হাংবো। গিলবার্ট হাংবো। তাহলে যদি বলে বর্তমান টাইমে আন্তর্জাতিক শ্রম সংস্থার ডাইরেক্টর জেনারেলকে, তোমরা কী বলবে? গিলবার্ট হাংবো। আর যদি বলে আন্তর্জাতিক শ্রম সংস্থা কবে তৈরি হয়েছে? 1919 সালে। আর যদি বলে এই আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। এছাড়াও তোমরা এখানে আর একটা অপশন দেখছো, প্যারিস। একটা অর্গানাইজেশন আছে ইউনেস্কো। যদি বলে ইউনেস্কো সদর দপ্তর কোথায়, কী বলবে? প্যারিস। প্যারিস কোথায়? ফ্রান্সে। ইউনেস্কো, যদি বলে ইউনেস্কো সদর দপ্তর কোথায়, কী বলবে? প্যারিস। আর এই প্যারিসটা কোথায়? ফ্রান্স। যদি বলে ইউনেস্কো সদর দপ্তর কোথায়, তোমরা কী বলবে? প্যারিস, ফ্রান্সে। আর যদি বলে এই ইউনেস্কো কবে তৈরি হয়েছিল, তোমরা কী বলবে? 1945 সালে। যদি বলে ইউনেস্কো কবে তৈরি হয়েছে, কী বলবে? 1945 সালে।
ইউনেস্কো কবে তৈরি হয়েছে? 1945 সালে। আর যদি বলে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? প্যারিস, ফ্রান্স। আর যদি বলে বর্তমান টাইমে ইউনেস্কোর হেড কে? বর্তমান টাইমে ইউনেস্কোর হেড কী বলবে? অড্রে আজৌলে। অড্রে আজৌলে। যদি বর্তমান টাইমে ইউনেস্কোর হেড জিজ্ঞেস করে, ইউনেস্কো যদি বর্তমান টাইমে ইউনেস্কোর হেড জিজ্ঞেস করে, বর্তমান টাইমে ইউনেস্কোর হেডকে? অড্রে আজৌলে। অড্রে আজৌলে। বর্তমান টাইমে ইউনেস্কোর হেডকে? অড্রে আজৌলে। বর্তমান টাইমে ইউনেস্কোর হেড হচ্ছে অড্রে আজৌলে। কবে তৈরি হয়েছে? 1945 সালে। আর ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? প্যারিস, ফ্রান্স। এছাড়াও তোমরা এখানে দেখছো নিউ ইয়র্ক। সবাই জানো ইউএন, ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন, সংযুক্ত জাতীয় সংঘ। এর সদর দপ্তর কোথায়? সংযুক্ত জাতীয় সংঘের নিউ ইয়র্কে। ইউএন, ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায় বলে? নিউ ইয়র্কে। এবার এই ইউনাইটেড নেশনের একটা অর্গানাইজেশন আছে ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। যদি বলে বর্তমান টাইমে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের হেডকে তোমরা কী বলবে? অ্যান্টোনিও গুটেরাস। এটা পিএসসি ফুডে এসেছিল। অ্যান্টোনিও গুটেরাস। অ্যান্টোনিও গুটেরাস। অ্যান্টোনিও গুটেরাস। যদি বলে ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, বর্তমান টাইমের হেডকে তোমরা কী বলবে? অ্যান্টোনিও গুটেরাস। ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এর বর্তমান টাইমে হেডকে? অ্যান্টোনিও গুটেরাস। আর ইউএনএসসি সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। আর যদি বলে এই ইউএন কবে তৈরি হয়েছিল তোমরা কী বলবে? 1945 সালে। যদি বলে ইউএন কবে তৈরি হয়েছে কী বলবে? 1945 সালে। ইউএনের মধ্যেই আরেকটা সংস্থা আছে যেটাকে আমরা বলি ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। এর বর্তমান টাইমে হেড হচ্ছে অ্যান্টোনিও গুটেরাস, যেটা এবার পিএসসি ফুড এক্সামে এসেছিল। আর এই ইউএনের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। আর ইউএন তৈরি হয়েছে 1945 সালে। এবার জিজ্ঞেস করে যে এই যে ইউএন আছে, ইউএনের পার্মানেন্ট মেম্বার মানে স্থায়ী সদস্য কটা আছে? বলবে 5টা। যদি বলে ইউএনের স্থায়ী সদস্য কটা আছে? 5টা। আর যদি বলে ইউএনের অস্থায়ী সদস্য কটা আছে? 10টা। যদি বলে ইউএনের স্থায়ী সদস্য মানে ইউএনের কটা দেশ পার্মানেন্ট মেম্বার, যদি ইউএনের কটা দেশ পার্মানেন্ট মেম্বার বলে কী বলবে? 5টা। তার মানে ইউএনের স্থায়ী সদস্য হচ্ছে 5টা। আর যদি বলে ইউএনের অস্থায়ী সদস্য কটা? কী বলবে? 10টা। আর যদি বলে ইউএনের ভাষা কি? ইউএনের অফিসিয়াল ভাষা কী বলবে? ইউএনের 6টা অফিসিয়াল ভাষা আছে। ইউএনের 6টা অফিসিয়াল ভাষা আছে, তার শর্টকাট হচ্ছে ফ্রেস্কা। ইউএনের কটা অফিসিয়াল ভাষা আছে? 6টা। ইউএনের যদি অফিসিয়াল ভাষা জিজ্ঞেস করে কী বলবে? ইউএনের 6টা অফিসিয়াল ভাষা আছে, সেটাকে শর্টকাটে আমরা বলি ফ্রেস্কা। এফ ফর ফ্রেঞ্চ, আর ফর রাশিয়ান, ই ফর ইংলিশ, এস ফর স্প্যানিশ, সি ফর চাইনিজ, এ ফর অ্যারাবিক। তো কটা ভাষা হলো? 6টা। ইউএনের কটা ভাষা আছে? অফিসিয়াল ভাষা আছে 6টা। কী কী? ফ্রেঞ্চ, রাশিয়ান, ইংলিশ, স্প্যানিশ, চাইনিজ অ্যান্ড অ্যারাবিক। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো ওয়াশিংটন ডিসি। এখানে কিসের হেডকোয়ার্টার? ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ। ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ এই দুটো যে অর্গানাইজেশন আছে এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। যদি বলে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় কী বলবে? ওয়াশিংটন ডিসি। আর যদি বলে আইএমএফের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। সো এখানে যে তোমরা আন্তর্জাতিক শ্রম সংস্থা দেখছো, এই আন্তর্জাতিক শ্রম সংস্থাকে 1969 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তাহলে যদি পরীক্ষায় কোশ্চিন আসে আন্তর্জাতিক শ্রম সংস্থাকে শান্তির জন্য নোবেল পুরস্কার, শান্তির জন্য নোবেল পুরস্কার কবে দেওয়া হয়েছে তোমরা কী বলবে? 1969। শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কবে? 1969। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় আছে তোমরা কি বলবে? দেরাদুন। যদি বলে ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় আছে তোমরা কি বলবে? দেরাদুন। এছাড়াও আরও বিভিন্ন গবেষণা কেন্দ্রের কোথায় অবস্থিত সেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে, চলো একে একে জেনে নেওয়া যাক। যে সিমলা দেখছো, সিমলাতে কি আলু গবেষণা কেন্দ্র আছে? সিমলাতে হচ্ছে আলু গবেষণা কেন্দ্র আছে। যদি বলে আলু গবেষণা কেন্দ্র কোথায় আছে তোমরা কি বলবে? সিমলা। আর এই যে তোমরা দেখছো হচ্ছে লখনৌ, লখনৌতে হচ্ছে ড্রাক। যদি বলে ড্রাগ গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? লখনৌ। ড্রাগ গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? লখনৌ। আর যদি বলে আলু গবেষণা কেন্দ্র কোথায় আছে? সিমলা। আর যদি বলে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় আছে? দেরাদুন। অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন, আলু গবেষণা কেন্দ্র সিমলা, ড্রাগ গবেষণা কেন্দ্র কোথায়? লখনৌ। এছাড়াও পরীক্ষায় জিজ্ঞেস করে যে তামাক গবেষণা কেন্দ্র কোথায় আছে? তামাক। যদি বলে তামাক গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? রাজমন্দ্রি। তামাক গবেষণা কেন্দ্র কোথায় আছে? রাজমন্দ্রি। এরপর জিজ্ঞেস করে যে চিনি গবেষণা কেন্দ্র কোথায় আছে? চিনি। যদি জিজ্ঞেস করে চিনি গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? কানপুর।
যদি বলে চিনি গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? কানপুর। চিনি গবেষণা কেন্দ্র আছে কানপুর। এরপর জিজ্ঞেস করে যে দুধ গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? কার্নাল। যদি বলে দুধ গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? কার্নাল। যদি বলে দুধ গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? কার্নাল। যদি বলে চিনি গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? কানপুর। তামাক গবেষণা কেন্দ্র কোথায় আছে? রাজমুন্দ্রি। এরপর জিজ্ঞেস করে যে চামড়া গবেষণা কেন্দ্র, যদি বলে চামড়া গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? চেন্নাই। যদি বলে চামড়া গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? চেন্নাই। তারপর যদি জিজ্ঞেস করে গম গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? পুসা। যদি বলে গম গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? পুসা। এরপর জিজ্ঞেস করে কার্পাস, যদি বলে কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? নাগপুর। কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় আছে? নাগপুর। তাহলে কি বললাম যে চামড়া গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? চেন্নাই। গম গবেষণা কেন্দ্র কোথায় আছে? পুসা। আর কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় আছে? নাগপুর। এছাড়াও জিজ্ঞেস করে যে সমুদ্র গবেষণা কেন্দ্র, যদি বলে সমুদ্র গবেষণা কেন্দ্র কোথায় আছে? পানাজি। সমুদ্র গবেষণা কেন্দ্র কোথায় আছে কি বলবে? পানাজি। সমুদ্র গবেষণা কেন্দ্র এটা কোথায় আছে কি বলবে? পানাজিতে সমুদ্র গবেষণা কেন্দ্র আছে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে যে গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ, মানে গরুর দুধে সবথেকে কোন ভিটামিন বেশি থাকে? ভিটামিন বি। যদি বলে গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ, মানে গরুর দুধে সবথেকে কোন ভিটামিন বেশি থাকে, তোমরা কি বলবে? ভিটামিন বি। এছাড়াও তোমরা এখানে অপশন দেখছো ভিটামিন সি। জিজ্ঞেস করে যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, যদি ভিটামিন সি এর রাসায়নিক নাম বলে কি বলবে? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। যদি বলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, তোমরা কি বলবে? অ্যাসকর্বিক অ্যাসিড। আর যদি বলে ভিটামিন সি এর অভাবে কি রোগ হয় কি বলবে? স্কারবি। যদি বলে ভিটামিন সি এর অভাবে কি রোগ হয় কি বলবে? স্কারবি। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে কি বললাম? যদি বলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি বলবে? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর যদি বলে ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, তোমরা কি বলবে? স্কারবি। এছাড়াও এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছ ভিটামিন এ। যদি বলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি বলবে? রেটিনল। যদি বলে ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। যদি ভিটামিন এর রাসায়নিক নাম জিজ্ঞেস করে কি বলবে? রেটিনল। আর যদি বলে ভিটামিন এর অভাবে কি রোগ হয় কি বলবে? রাতকানা। যদি বলে ভিটামিন এর অভাবে কি রোগ হয়, তোমরা কি বলবে? রাতকানা। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। আর ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। তাহলে যদি ভিটামিন এর রাসায়নিক নাম জিজ্ঞেস করে কি বলবে? রেটিনল। আর ভিটামিন এর অভাবে কি রোগ হয় কি বলবে? রাতকানা। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ ভিটামিন ডি। যদি ভিটামিন ডি রাসায়নিক নাম জিজ্ঞেস করে কি বলবে? ক্যালসিফেরল। যদি বলে ভিটামিন ডি রাসায়নিক নাম কি, তোমরা কি বলবে? ক্যালসিফেরল। আর যদি বলে ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়, তোমরা কি বলবে? রিকেট। কি বলবে? রিকেট। বাচ্চাদের হচ্ছে রিকেট রোগ হয়, আর বড়দের হচ্ছে অস্টিওম্যালেশিয়া। যদি ভিটামিন ডি রাসায়নিক নাম কি, যদি ভিটামিন ডি রাসায়নিক নাম জিজ্ঞেস করে কি বলবে? ক্যালসিফেরল। ভিটামিন ডি রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। আর যদি বলে ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়, তোমরা কি বলবে? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। আর এই রিকেট রোগটা কার হয়? বাচ্চাদের। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? রিকেট রোগ। আর এই রিকেট রোগটা কার হয়? বাচ্চাদের। আর যদি বলে বড়দের কি রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, কি বলবে? অস্টিওম্যালেশিয়া। বড়দের যে রোগটা হয় ভিটামিন ডি এর অভাবে, সেই রোগটার নাম কি? অস্টিওম্যালেশিয়া। এছাড়া এখানে ভিটামিন বি তোমরা দেখছো, ভিটামিন বি এর অনেকগুলো ভাগ আছে, কয়েকটা ভাগ সম্পর্কে জেনে নেওয়া যাক। ভিটামিন বি1, যদি বলে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি বলবে? থায়ামিন। যদি বলে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি, তোমরা কি বলবে? থায়ামিন। আর যদি বলে ভিটামিন বি1 এর অভাবে কি রোগ হয়, কি বলবে? বেরিবেরি। ভিটামিন বি1 এর অভাবে কি রোগ হয়, কি বলবে? বেরিবেরি। তাহলে কি বললাম? যদি ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? থায়ামিন। যদি ভিটামিন বি1 এর রাসায়নিক নাম বলে কি বলবে? থায়ামিন। আর ভিটামিন বি1 এর অভাবে যে রোগটা হয়, সেই রোগটার নাম কি? বেরিবেরি। ভিটামিন বি2, যদি ভিটামিন বি2 রাসায়নিক নাম জিজ্ঞেস করে কি বলবে? রাইবোফ্লোভিন। যদি ভিটামিন বি2 এর রাসায়নিক নাম জিজ্ঞেস করে কি বলবে? রাইবোফ্লোভিন। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি বলবে? রাইবোফ্লোভিন। যদি ভিটামিন বি3 এর রাসায়নিক নাম জিজ্ঞেস করে কি বলবে? নিয়াসিন। যদি ভিটামিন বি3 এর রাসায়নিক নাম জিজ্ঞেস করে কি বলবে? নিয়াসিন। আর যদি বলে ভিটামিন বি3 এর অভাবে কি রোগ হয়, কি বলবে? পেলেগ্রা। এই কোশ্চেনটা পরীক্ষায় জিজ্ঞেস করে। যদি বলে ভিটামিন বি3 এর অভাবে কি রোগ হয়, কি বলবে? পেলেগ্রা। আর যদি বলে ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? নিয়াসিন। ভিটামিন বি2 রাসায়নিক নাম কি? রাইবোফ্লোভিন। এরপর আছে ভিটামিন বি12।
ভিটামিন বি 12। যদি বলে ভিটামিন বি 12-এর রাসায়নিক নাম কি বলবে? সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। যদি ভিটামিন বি 12-এর রাসায়নিক নাম জিজ্ঞেস করে কি বলবে? সায়ানোকোবালামিন। আর যদি বলে ভিটামিন বি 12-এর অভাবে কি রোগ হয় কি বলবে? অ্যানিমিয়া। যেটাকে আর এক নাম কি? রক্তক্ষল্পতা। তাহলে কি বললাম? যদি ভিটামিন বি 12-এর রাসায়নিক নাম জিজ্ঞেস করে কি বলবে? ভিটামিন বি 12-এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। আর যদি বলে ভিটামিন বি 12-এর অভাবে কি রোগ হয় কি বলবে? অ্যানিমিয়া। এখানে নামের মধ্যেই দেখতে পাচ্ছ সায়ানোকোবালামিন, নামের মধ্যে কোবাল আছে। নামের মধ্যে কি আছে? কোবাল। তো পরীক্ষায় কোশ্চিন আছে যে ভিটামিন বি 12-এর মধ্যে কোন ধাতু পাওয়া যায়? তোমরা কি বলবে? কোবাল্ট। ভিটামিন বি 12-এর মধ্যে কোন ধাতু পাওয়া যায়? তোমরা কি বলবে? কোবাল্ট। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে কুঞ্জরানী দেবী নামটি জড়িত রয়েছে, মানে কুঞ্জরানী দেবী কোন খেলার সাথে যুক্ত? কি বলবে? ভারোত্তোলন। কুঞ্জরানী দেবী কোন খেলার সাথে যুক্ত? তোমরা কি বলবে? ভারোত্তোলন। এছাড়াও ভারোত্তোলনের সাথে যুক্ত ফেমাস নামগুলো হচ্ছে মীরাবাই চানু। যদি বলে মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? মীরাবাই চানু। যদি বলে মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? তোমরা কি বলবে? মীরাবাই চানু ভারোত্তোলনের সাথে যুক্ত। যদি জিজ্ঞেস করে কান্নাম মালেশ্বরী, যদি বলে কান্নাম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত? কি বলবে? ভারোত্তোলন। কান্নাম মালেশ্বরী। যদি বলে কান্নাম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত? কি বলবে? ভারোত্তোলন। তারপর যদি জিজ্ঞেস করে পুনম যাদব, পুনম যাদব কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন। তাহলে কি বললাম? কুঞ্জরানী দেবী কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন। মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন। কান্নাম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন। আর পুনম যাদব কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন। এছাড়াও আরও কিছু ফেমাস ফিমেল অ্যাথলেট আছে, কিসের সাথে যুক্ত জেনে নাও। পিভি সিন্ধু। যদি বলে পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? কি বলবে? ব্যাডমিন্টন। পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? কি বলবে? ব্যাডমিন্টন। পিভি সিন্ধু ব্যাডমিন্টনের সাথে যুক্ত। তারপর যদি জিজ্ঞেস করে সাইনা নেহওয়াল, যদি বলে সাইনা নেহওয়াল কোন খেলার সাথে যুক্ত? কি বলবে? ব্যাডমিন্টন। পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। যদি বলে সাইনা নেহওয়াল কোন খেলার সাথে যুক্ত? কি বলবে? ব্যাডমিন্টন। এগুলো পরীক্ষায় খুব জিজ্ঞেস করতে থাকে। তারপর ম্যারি কম। যদি বলে মেরি কম কোন খেলার সাথে যুক্ত? কি বলবে? বক্সিং। মেরি কম কোন খেলার সাথে যুক্ত? কি বলবে? বক্সিং। মেরি কম কোন খেলার সাথে যুক্ত? তোমরা কি বলবে? বক্সিং। তারপর হচ্ছে দীপা কর্মকার। যদি বলে দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত? তোমরা কি বলবে? জিমন্যাস্ট। দীপা কর্মকার। যদি বলে দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত? তোমরা কি বলবে? দীপা কর্মকার হচ্ছে জিমন্যাস্ট। যদি বলে দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত? তোমরা কি বলে? জিমন্যাস্ট। দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত? জিমন্যাস্ট। এবার দীপিকা কুমারী, এটা হচ্ছে দীপা কর্মকার, কনফিউজড হবে না। আরেকটা হচ্ছে দীপিকা কুমারী। যদি দীপিকা কুমারী জিজ্ঞেস করে তাহলে কি বলবে? তীরন্দাজি। দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? তীরন্দাজি। দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? তীরন্দাজি। কনফিউজড হবে না। দীপা কর্মকার, যদি দীপা কর্মকার বলে তাহলে জিমন্যাস্ট, আর যদি দীপিকা কুমারী বলে তাহলে কি বলবে? তীরন্দাজি। এছাড়াও মিতালি রাজ সবাই জানো। যদি বলে মিতালি রাজ কোন খেলার সাথে যুক্ত? মিতালি রাজ, তোমরা কি বলবে? ক্রিকেট। মিতালি রাজ কোন খেলার সাথে যুক্ত? তোমরা কি বলবে? ক্রিকেট। এটা সবাই জানো আশা করছি। মিতালি রাজ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে ভারতের আয়কর হলো ড্যাশ। ভারতের আয়কর হলো প্রত্যক্ষ ও প্রগতিশীল। প্রত্যক্ষ এবং প্রগতিশীল। যদি বলে ভারতের আয়কর হলো ড্যাশ, ভারতের আয়কর কীরকম? প্রত্যক্ষ এবং প্রগতিশীল। এবার এখান থেকে কোশ্চিন আসে কর। কর হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। কর কত ধরনের হয়? দু ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। তো প্রত্যক্ষ কর কোন করটাকে বলে? ওই করটা যেই করটা আমরা ডাইরেক্টলি দেই। যেই করটা আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টকে দেই সেটাকে আমরা প্রত্যক্ষ কর বলি। আর যেই করটা আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টকে দেই না, কারো মাধ্যমে দেই, সেটাকে আমরা কি বলি? পরোক্ষ কর। তো এবার পরীক্ষায় জিজ্ঞেস করে যে প্রত্যক্ষ করের উদাহরণ দাও। তো প্রত্যক্ষ করের উদাহরণ কি হবে? সম্পদ কর। যদি বলে সম্পদ কর কী ধরনের করের উদাহরণ? সম্পদ কর, এটা হচ্ছে প্রত্যক্ষ করের উদাহরণ। তারপরে যদি জিজ্ঞেস করে মূলধন কর, যদি জিজ্ঞেস করে মূলধন কর কী ধরনের করের উদাহরণ? প্রত্যক্ষ কর। সম্পদ কর, মূলধন কর, সম্পদ কর, মূলধন কর। কর্পোরেট কর, কর্পোরেট কর।
যদি বলে সম্পদ কর কী ধরনের কর, তোমরা কি বলবে? প্রত্যক্ষ কর। যদি বলে মূলধন কর কী ধরনের কর, কি বলবে? প্রত্যক্ষ কর। যদি বলে কর্পোরেট কর কী ধরনের কর, কি বলবে? প্রত্যক্ষ কর। এবার পরীক্ষায় কোশ্চিন আছে খুব যে জিএসটি কী ধরনের কর। জিএসটি হচ্ছে পরোক্ষ কর। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে জিএসটি কী ধরনের কর, কি বলবে? পরোক্ষ কর। এছাড়াও জিএসটি বাদেও জিজ্ঞেস করে যে বিক্রয় কর কী ধরনের কর। বিক্রয় কর, সেলস ট্যাক্স। বিক্রয় কর, সেলস ট্যাক্স কী ধরনের কর? পরোক্ষ কর। যদি বলে বিক্রয় কর, যেটাকে ইংলিশে বলে সেলস ট্যাক্স, যদি বলে সেলস ট্যাক্স কী ধরনের কর? পরোক্ষ কর। এছাড়াও আছে হচ্ছে পরিষেবা কর। যদি জিজ্ঞেস করে পরিষেবা কর, পরিষেবা কর, পরিষেবা কর কী ধরনের কর? পরোক্ষ কর। তাহলে কী কী বললাম? যে জিএসটি, যদি বলে জিএসটি কী ধরনের কর? পরোক্ষ কর। যদি বলে বিক্রয় কর কী ধরনের কর? পরোক্ষ কর। যদি বলে পরিষেবা কর কী ধরনের কর? পরোক্ষ কর। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে যে ভারতের উপকূলীয় রেখার দৈর্ঘ্য কত? উপকূলীয় রেখা মানে উপকূল রেখা কাকে বলে? সমুদ্র যে জায়গায় এসে ভূমির সাথে টাচ করে, সমুদ্র যে জায়গায় এসে ভূমির সাথে টাচ করে সেটাকে আমরা উপকূল রেখা বলি। সাপোজ ভাবো এটা সমুদ্র, এটা সি, সাপোজ ভাবো এটা সি, আর এখান থেকে ভূমি শুরু হচ্ছে। তো এই সিটা ভূমির সাথে এই জায়গাতে এসে টাচ করেছে, এই জায়গাটাকে আমরা কি বলবো? উপকূল রেখা। তো যদি বলে ভারতের উপকূলীয় রেখার দৈর্ঘ্য কত, কী বলবে? ৭৫১৬.৬ কিলোমিটার। যদি বলে ভারতের উপকূলীয় রেখার দৈর্ঘ্য কত, কী বলবে? ৭৫১৬.৬ কিলোমিটার। এবার পরীক্ষায় কোশ্চিন আসে যে ভারতের কোন কোন রাজ্যগুলো উপকূলীয় রেখা শেয়ার করে। ভারতের কোন কোন রাজ্যগুলো উপকূলীয় রেখা শেয়ার করে? পরীক্ষায় কোশ্চিন আসে যে ভারতের কোন কোন রাজ্যগুলো উপকূলীয় রেখা শেয়ার করে। তো ভারতের যে রাজ্যগুলো উপকূলীয় রেখা শেয়ার করে সেই রাজ্যগুলো তোমরা দেখে নাও। আমরা সবাই জানি এখানে কোন সাগর আছে, এটা হচ্ছে আরব সাগর। আমরা সবাই জানি এটা কোন সাগর, এটা হচ্ছে আরব সাগর। এটা হচ্ছে আরব সাগর। আর এই সাইডটাতে কী আছে? বঙ্গোপসাগর। আর এখানে কি আছে? ভারত মহাসাগর। তার মানে কি এই যে সাগর যেই সাইডগুলোতে থাকবে সেই সাইডগুলোতেই উপকূলীয় রেখা থাকবে। তো এবার এখান থেকে স্টার্ট করো। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। তো এই যে গুজরাট থেকে শুরু করে, এই যে গুজরাট থেকে আমরা শুরু করছি, গুজরাট থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল অবধি, এটা কি? এটা হচ্ছে উপকূলীয় রেখা। আর এই রেখাটার দৈর্ঘ্য কত? ৭৫১৬.৬ কিলোমিটার। এবার পরীক্ষায় কোশ্চিন আছে যে ভারতের কতগুলো রাজ্য উপকূলীয় রেখা বা উপকূলীয় বাউন্ডারি শেয়ার করে? কটা বলবে? 9টা। আর যদি বলে সেই 9টা রাজ্য কী কী? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল। এই যে 9টা স্টেটের নাম বললাম, এই 9টা স্টেট কি উপকূলীয় রেখা শেয়ার করে? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও পরীক্ষায় কোশ্চিন আসে যে ভূমিরেখা, এটা তো উপকূলীয় রেখার দৈর্ঘ্য বললে, এবার ভূমিরেখার দৈর্ঘ্য। যদি ভূমিরেখার দৈর্ঘ্য জিজ্ঞেস করে তাহলে কী বলবে? 15,200 কিলোমিটার। যদি বলে ভারতের ভূমিরেখার দৈর্ঘ্য কত, মানে ভারত কত কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে, ভারত কত কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে, মানে ভূমিরেখা কত কিলোমিটার, কী বলবে? 15,200 কিলোমিটার। যদি ভারতের ভূমিরেখার দৈর্ঘ্য জিজ্ঞেস করে কী বলবে? 15,200 কিলোমিটার। এবার ভারতের ম্যাপ সবাই দেখেছো। এবার ভারতের ম্যাপে যদি উত্তর থেকে দক্ষিণ অবধি দূরত্ব বলে, উত্তরে কি আছে? জম্মু কাশ্মীর। ভারতের ম্যাপ যদি দেখো সব থেকে উত্তরে কী আছে? জম্মু কাশ্মীর। আর সব থেকে দক্ষিণে কী আছে? তামিলনাড়ু। সব থেকে উত্তরে কী আছে? জম্মু কাশ্মীর। আর সব থেকে দক্ষিণে কী আছে? তামিলনাড়ু। তো এই জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু অবধি যদি দৈর্ঘ্য জিজ্ঞেস করে কি বলবে? 3214 কিলোমিটার। যদি বলে ভারতের উত্তর থেকে দক্ষিণ দিক অবধি, ভারতের উত্তর থেকে দক্ষিণ দিক অবধি দূরত্ব কত, কী বলবে? 3214 কিলোমিটার। আর যদি বলে ভারতের পূর্ব দিক থেকে পশ্চিম দিক, যদি বলে ভারতের পূর্ব দিক থেকে পশ্চিম দিক, ইস্ট টু ওয়েস্ট, ওয়েস্টে আছে হচ্ছে গুজরাট আর ইস্টে আছে হচ্ছে অরুণাচল প্রদেশ। ইস্টে কী আছে? অরুণাচল প্রদেশ। আর ওয়েস্টে কী আছে? গুজরাট। যদি বলে ইস্ট টু ওয়েস্ট ভারতের দৈর্ঘ্য কত, কী বলবে? 2933 কিলোমিটার। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।